ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১ মাস, গণহত্যার বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসন সংস্কার সহ নানা চ্যালেঞ্জ। আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ৭০৮ বাংলাদেশি, আন্তর্জাতিক কনভেনশন সইয়ের ফলে গুমের আদ্যোপান্ত জানার আশা। ফেনীতে বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার, রাত কাটাচ্ছেন অন্যের বাড়িতে, ঘুরে দাঁড়াতে চান সরকারের সহযোগিতায়। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, শ্রমিকদের উপর হামলার অভিযোগ, সব ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি। এবার প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্র ব্যবহার ইউক্রেনের, ড্রাগন ড্রোনে ছাই রাশিয়া নিয়ন্ত্রিত খার্কিভ, ভাইরাল অগ্নিবর্ষণের ছবি ও ভিডিও। এবং ফিফা প্রীতি সিরিজে ভুটানের বিপক্ষে দ্বিতীয় জয়ের জন্য সন্ধ্যায় নামছে বাংলাদেশ, র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে মরিয়া লাল সবুজরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধি। জানাবো বিস্তারিত। নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে ১ মাস পার করল অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসন পুনর্গঠন, গণহত্যার জড়িতদের আইনের আওতায় আনাসহ প্রতিনিয়ত নানা বিষয়ের মুখোমুখি সরকার। পাশাপাশি দায়িত্ব গ্রহণের পরপর ভয়াবহ বন্যা পরিস্থিতি সামাল দিতে হয়। আরও জানাচ্ছেন আপন আপু। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল ৫ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। ৮ই আগস্ট দেশের ক্রান্তিকালের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমন একটা সময়ে এই সরকার দায়িত্ব নেয় যখন ভেঙে পড়েছে পুরো রাষ্ট্রীয় কাঠামো। শুরুতে প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টা শপথ নিলেও বর্তমানে সরকার পরিচালনায় আছেন ২১ জন উপদেষ্টা। শুরুতেই আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতিতে পুলিশ পুনর্গঠনে হাত দেয় তারা। পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ পদে আসে পরিবর্তন। একই সঙ্গে সর্বোচ্চ আদালত ও প্রশাসনেও আনা হয় পরিবর্তন। পতিত সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি সহ গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা সহ বিভিন্ন জনের নামে। তবে শুরু থেকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালায় বিভিন্ন পক্ষ। সবশেষ গণ আন্দোলনের স্মৃতি রক্ষায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে ৭০৮ বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থার অধিকার। অনেকের পরিবার এখনো অপেক্ষায় রয়েছেন নিখোঁজ ব্যক্তির। এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন অনেকে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আন্তর্জাতিক গুম কনভেনশন স্বাক্ষরের ফলে গুমের ঘটনাগুলোর আদ্যোপান্ত জানা যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে থাকছে। দুইজন ধরার পরে ও তো লম্বা এই রুমের ফিগার, ও দুইজনের ফালাই দিছে দেশে বাদ সাইডের দিক দিয়ে গিয়ে ধরছে। এরপরে র্যাবের আইডেন্টিকেট দেখাইছে, আমরা র্যাবের লোক। ২০১২ সালের আগস্টে চট্টগ্রামের ডবলমোরিং থানা এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বরিশালের ছাত্রদল নেতা ফিরোজ খান কালুকে। বড় ছেলের নিখোঁজ হবার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। দুঃসহ যন্ত্রণার এখানেই শেষ নয়। বড় ছেলে নিখোঁজ হবার ৪ মাস আগে রাজধানী ঢাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে লাপাত্তা হন ছোট ছেলে মিরাজ খান। পুলিশ পরিচয়ে মিরাজকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন সে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর মাত্র। ঢাকা মিরপুরে গান ধরিয়ে গেছে রাত্রে ১১টার সময়। নিখোঁজের ১ যুগ পার হলেও ফেরেনি ফিরোজা বেগমের নারীছেড়া ২ সন্তান। এ ব্যাপারে থানায় নেওয়া হয়নি জিডি কিংবা মামলা। সন্তানদের জন্য মানববন্ধন করতে গেলে পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে। জিডি নেয় নাই, আগে তো জিডি নেবে এই জায়গা প্রোগ্রাম পড়তে
টাউন হলের সামনে এই পুলিশে লড়াই দিয়েছে, দাঁড়াইতেও পারিনি। আওয়ামী সরকারের দুঃশাসনকালে গুম নির্যাতনের অসংখ্য অভিযোগ তৎকালীন বিরোধী দলগুলোর নেতাদের। এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি তাদের। এই আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন যে আমাদের উপরে যে রোলার চালাইছে, আমার তো প্রায় 49টার মতন মামলা, আমি 9 বার জেল খাটছি বিভিন্ন টাইমে, প্রায় 3.5 বছরের উপরে আমি জেল কাটছি। গুমের শিকার অনেক লোক হয়েছে বাংলাদেশ। চৌধুরী লোক কোথায়, আমাদের বিএনপির সাংগঠনিক সম্বন্ধে ইলিয়াস আলী কোথায়, এরকম অসংখ্য নেতাকর্মী আমাদের গুমের শিকার হয়েছে। এটা দায়ভার বিগত স্বৈরাচারী সরকারকে নিতে হবে। সম্প্রতি গুম কনভেনশন স্বাক্ষরের মধ্য দিয়ে ভবিষ্যতে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করছেন এই বিশ্লেষক। আর্টিকেল 31-এ স্পষ্ট বলা আছে, ভুক্তভোগী ব্যক্তি কিংবা পরিবার চাইলে কমিটি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিচারিক ব্যবস্থাকে এবং তদন্তকে ত্বরান্বিত করতে পারবে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে গত 14 বছরে 708 জন বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। সহায় সম্বল হারানো পরিবারগুলো পার করছে মানবেতর জীবন। রাত কাটাচ্ছেন অন্যের বাড়িতে, ভুগছেন খাদ্য সংকটে। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তোফায়েল আহমেদ নিরয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের রুস্তম মিস্ত্রি বাড়ির হাসিনা আক্তার বন্যা থেকে বাঁচতে বসত বাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন গেল 21শে আগস্ট। পরদিন ফিরে এসে দেখেন বসবাসের একমাত্র ঘরটি ভেঙে চুরে তছনছ। বাধ্য হয়ে দিনমজুর স্বামীর সঙ্গে 5 ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। একখান ল্যাপটপ সব কিছু বার করতে পারি না, 2জন কম্বল স্বাস্থ্য বাইরে দিছে, সেই কম্বল গুলা গেছে। আমার তো কোনো বাড়িও নাই, জায়গা জমিনও নাই, কিছু নেই। ছেলে দুগা এগুলো কই যাম, স্বামী আছে, জিয়া একটা আছে, এগুলা লই আর তো কোনো থান নাই কোনো যাইবে। একই চিত্র পাশের গ্রাম জোয়ার কাছাড়ার শাহাবুদ্দিন মোল্লা বাড়ির খোদেজা বেগমেরও। বানের পানি ভাসিয়ে নিয়েছে বসতঘর ও জিনিসপত্র। যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। আরে গড়ি তো হয়ে গেছে, কলজা তো আর ভাঙ্গি গেছে, কলজা তো আর রাতে লো ঘুম নাই, দিনে লো খানা নাই, তো ব্যানে বিস্কুট একখান খাই অন রয়েছি, খানা দানা আছে নাকি অনে এভাবে কেন থাকুন বাবু, অন্ত মানুষের ঘরে ঘরে থাই। ভয়াবহ বন্যায় শুধু ফেনী সদর নয়, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার অনেকেরই একই অবস্থা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় এসব পরিবার। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। 1 নম্বরে কত নিচে কই দিল এমন অবস্থা হয়েছে যে পানি জোয়ারের পানি যেরকম আসে এরকমই আসছে। খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোনোরকম রাস্তায় গেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতোমধ্যে দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে না, আমাদের কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অ্যাসেসমেন্ট করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা বড় কাজ করছে, তারাও করছে। সব কিছু মিলিয়ে যখন আমাদের কাছে সেন্ট্রাল একটা নির্দেশনা আসবে যে তোমার এই উপজেলায় এতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পার পরিবার বা পার হোল্ডিংয়ের যারা আছে বাড়িঘর, তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া, এটা আসবে। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, একটি স্থানীয় বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত যেতে 1680 টাকা চাঁদা দিতে হচ্ছে। অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়। এ সময় এক সিনিয়র ড্রাইভার মারধরের শিকার হন। তাদের দাবি, পরিবহন সংগঠনে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন থেকে বাস চলাচল বন্ধ আছে, শ্রমিকরা এই নিয়ে কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি এখন কি অবস্থা জানাবেন? জ্যোতি, আজ সকাল থেকে মূলত তারা এই কর্মসূচি শুরু করেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে তাদের একজন ড্রাইভারকে গতকালকে চন্দনাই এলাকায় হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদেই তারা এই কর্মসূচি শুরু করেছেন আজকে থেকে। এবং আজ সকাল থেকেই কক্সবাজারের যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম রুটে যে সমস্ত বাসগুলো চলাচল করে একটি বাসও ছেড়ে যায়নি। তবে যে কয়টি বাস ছেড়ে গিয়েছে সেগুলো চকরিয়া সহ বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হয়েছে শ্রমিকদের কাছে। এবং আমরা এখানে বেশ কয়েকজন শ্রমিক আছেন যারা এই কর্মসূচি পালন করছেন, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনাদের এই কর্মসূচি ঠিক কত দিন পর্যন্ত চলতে পারে বা কতক্ষণ পর্যন্ত চলতে পারে? কতক্ষণ পর্যন্ত না, আমাদের যে আসগর ড্রাইভারকে মারছে, ওনাকে যারা মারছে তারা যদি তদন্ত করে যদি খবর পাই, উনি যদি বলে গাড়ি ছাড়ো, তাহলে আমরা গাড়ি চালাবো। আপনাদের এই কর্মসূচি কেন এবং তাকে কেন হামলা করা হয়েছে বলে আপনারা মনে করছেন? আমরা মনে করছি আমরা শ্রমিকের মতো আন্দোলনের, তাহলে এরকম যদি, এটা তো মানুষের ব্যাপার, এটা আমাদের শ্রমিক নেতাই এটা এরকম করছে। আমরা যাকে ভোটটি বানাইছি তাদেরকে এরকম নিয়ে ওনাকে এরকম মারছে। কেন মারছে? আমরা ওদের খেয়ে ফেলছে, ওদের আমরা প্রতিবাদ করতেছি, তো আমাদেরকে ওরা মারবে না? মানে কেন মারলো, কি কারণে মারলো? আপনাদেরকে মারার আসল কারণটা? আসল কারণ মানে কি, আমরা ইলেকশন স্যার আমাদের অফিসের শ্রমিকদের ন্যায্য মূল্য পাই নাই, তো এই জন্য হিসাব স্যার আজ 19 বছর তারা লোটপাট করে হার, তো আর হিসাব স্যারের আর শ্রমিক হলো প্রতিবাদ করে। আগে তো আওয়ামী লীগ ক্ষমতা আছেন দিয়ে কিছু অন্য বাড়িদের কাল লই ফেলা বন্ধ ডিউটি, তো এখন তো আর প্রতিবাদ করি, এখন আর লইরে শুরু হয়ে যায়। তো তারা তো আর টিয়ার মালিক হয়ে গিয়ে, তারা তো শ্রমিক। আসলে শ্রমিকরা যেটি বলছেন যে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে তারা যে চাঁদা দিয়ে আসছিলেন, সেই চাঁদারও কোনো ধরনের সুষ্ঠু বন্টন হচ্ছিল না এবং সেই চাঁদার পরিমাণ অতিরিক্ত বাড়ছে এবং সেই চাঁদা না দেওয়ার তারা প্রতিবাদ করায় তাদের উপরে এই হামলা করা হয়েছে এবং তার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। জ্যোতি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী সৌরভ দেব কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমার সাথে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন একজনের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে। দর্শককে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাদ, নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে আপনার জানতে পেরেছেন কিনা? এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আহত আরো 7 জন তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের এখনকার সর্বশেষ কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের দর্শককে। গতকালকে সীতাকুণ্ড শিপইয়ার্ডে সেখানে জাহাজ কাটার সময় 8 জন অগ্নিদগ্ধ হয়েছে এবং তার মধ্যে 8 জনকে প্রথমে সেখানে চট্টগ্রামে যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের অবস্থা যখন খুবই আশঙ্কাজনক অবস্থায় থাকে তখন কিন্তু তাদেরকে রাতে কিন্তু ঢাকা নিয়ে আসা হয় এবং ঢাকায় সেখানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে তাদেরকে নিয়ে আসা হয়েছে রাত 12টার দিকে। তো এখানে আসার পরে আমরা যে বিষয়টি এখন পর্যন্ত জেনেছি, সেখানে একজন নিহত হয়েছে যিনি আসার পথেই নিহত হয়েছে এবং তাকে এখানে যে দায়িত্বরত চিকিৎসকরা রয়েছে তারা নিহত ঘোষণা করে এবং বাকি যে 7 জন রয়েছে সেই 7 জনকেই কিন্তু এই ইমার্জেন্সি বিভাগের সেখানে 6 জন সিসিউতে এবং একজনকে এইচডিইউতে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত তাদের যে অবস্থা সেই বিষয় নিয়ে আমরা এখানকার দায়িত্বরত যে সার্জন রয়েছে তরিকুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে যে সর্বশেষ তথ্যটি দিয়েছে যে 7 জন এখন পর্যন্ত তাদের এখানে রয়েছে, তার মধ্যে 2 জন যারা একেবারেই অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে, যারা 80% তাদের দগ্ধতা রয়েছে এবং সেই সাথে আরো 2 জন রয়েছে, যা 2 জন 70% এবং 2 জন হচ্ছে 60% এবং একজন রয়েছে যার 45% অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে যে আইসিইউতে সেখানে 6 জন রয়েছে এবং তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সহকর্মী সাদাত নিশাদ যুক্ত ছিলেন আমার সাথে। দর্শক, কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আপনারা যে প্রশ্নটা করেছেন, এখন ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে এবং 31টি মামলা আছে যেটা এখন মিস কেস হিসেবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনো গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়, কারণ তারা এর ইতিপূর্বে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। কিভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে সেটা হলো, যারা তাদের বিচার করেছেন, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যারা তাদেরকে সাক্ষ্য দিয়েছেন, এই সকল ব্যক্তিগুলাই ছিলেন নিরপেক্ষ নয়। এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তাদের উপরে অবিচার করা হয়েছে। এখন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিরা যখন এই ট্রাইব্যুনালে আসবেন তখন তাদের মাধ্যমে এই ব্যক্তিগণ ন্যায় বিচার পাবেন, আমরা এটা আশা করছি। আর আপনারা যেটা বলছেন যে একই ব্যক্তি ডিফেন্স এবং প্রসিকিউশন করতে পারে কিনা, সে ব্যাপারে আমাদের এখানে একজন প্রসিকিউশনের একটা প্রসিকিউশন টিম, যে ব্যক্তি ওই মামলাগুলোতে ডিফেন্সে ছিলেন উনি আর প্রসিকিউশন হতে পারবেন না। এখানে প্রসিকিউশন টিমে অন্য যারা সদস্য আছেন তারা ওই মামলায় ডিফেন্স হিসাবে এবং পার্টিকুলারলি প্রসিকিউশন হিসাবে লড়াই করবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, কথা বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আইনজীবী। আমরা সরাসরি সেটি দেখছিলাম। দর্শক, এই মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। এই সব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই। আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো, কিন্তু বটম লাইন হচ্ছে, শেষ কথা হচ্ছে, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকবো এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলো সমাধান করি আগামী দিনে যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম, গত 15 বছর ধরে বক্তৃতায়, রাস্তায়, মৃত্যুর মধ্যে, গুম খুনের মধ্যে, জেলের মধ্যে, মিথ্যা মামলার মধ্যেও বলেছি, একটা কি বলেছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বের 1 মাস পূর্ণ হলো। এ সরকারের কাছে কুষ্টিয়ার মানুষের আছে অনেক চাওয়া পাওয়া। নতুন সরকারের নতুন আশায় বুক বেঁধেছেন তারা। সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। তিতাস, নতুন সরকারের 1 মাসের পথ চলাকে সাধারণ মানুষ কিভাবে মূল্যায়ন করছেন এবং কি বলছেন আসলে তারা? জ্যোতি, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এরপরে দেশের যে ক্রান্তিকাল, সেই ক্রান্তি মুহূর্তেই কিন্তু ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, সে সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপরে থেকেই যে শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে যে অর্থনৈতিক ভঙ্গুরতা এবং যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্নীতি, যে অনিয়মের কষাঘাত ছিল দেশে, সেই কষাঘাত থেকে কিন্তু এই যে গত 30 দিনে কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে, অর্থাৎ অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য
জন্য নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে এবং রাজনৈতিকভাবে যে অস্থিতিশীলতা সেটা দূর করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে ঢেলে সাজানো শুরু করেছে এই সরকার। অতএব এই কারণেই কিন্তু এই সরকারের যে প্রত্যাশা, সরকারের কাছে যে সাধারণ মানুষের প্রত্যাশা, সেটিও কিন্তু অনেক বেশি। সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে এই সরকারের যে বিগত সরকার যে অর্থনৈতিকভাবে ভঙ্গুরতা সৃষ্টি করেছে এবং যে রাজনৈতিক যে ভঙ্গুর দশার দেশে সৃষ্টি করেছে, সেটি থেকে উত্তরণ করতে শক্ত হস্তে মোকাবেলা করতে হবে। যদি এটি শক্ত হস্তে মোকাবেলা করা যায় তবেই কিন্তু দেশে শান্তি ফিরবে। অর্থাৎ এই সরকারের কাছে কিন্তু সাধারণ যারা মানুষ তাদের কিন্তু প্রত্যাশা অনেকটাই। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন। দর্শক, মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমার অবস্থানটা পরিষ্কার করেছি, এটা আর বরং আমরা না বলি। আমি এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে করে আমরা ভারত শেষ করি। সেটা হলো যে আমি এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ আমি বললাম যে এইটুকু যোগাযোগ হয়েছে, ওইটুকু যোগাযোগ হয়েছে, এটা বরং রাখুন। আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে, আমরা সেটা দেখব। অন্য কোনো ইস্যু, রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কি এক্ষেত্রে, সেটা হলো সেটা আমরা দেখব। মানে কি আমরা কি রাজনৈতিক তাহলে কি আমরা প্রতিবাদ জানাবো, তাদেরকে দেখা যাক সেই পরিস্থিতি প্রশ্ন করবেন তখন আমি আপাতত এটা। দর্শক, মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি সেখানেই ছিলাম।